ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট সং। রিতমের জীবনের গল্প তোমরা শুনছো, যদিও ওর তো ছোট বয়সেও, সুতরাং ওর যতটুকু জীবন কেটেছে সেটুকু জীবনের গল্প আমরা শুনবো, এবং বাকি হয়তো ওর সঙ্গে যদি পরে দেখা হয় তাহলে ওর জীবনের বাকি অধ্যায়টাও আমরা শুনতে পাবো। সেটার পেছনে দৌড়াতে দৌড়াতে সুভাইদা আমাকে সুভাইদার গুরু পণ্ডিতজি বুদ্ধদেব দাসের কাছে আমায় রেকমেন্ড করেন। তারপরে থেকে আমি বুদ্ধদার কাছে এখনো শিখছি। বুদ্ধদার কাছে এই আফটার কোভিড একটুখানি সমস্যা হয়ে গেছে, তার আগে অব্দি এখন তুমি নিজেও অনেকটা ব্যস্ত হয়ে গেছো। ব্যস্ততাটা কি বলতো, মানে ওই আর কি ওই চেষ্টা করে যাওয়া। তুমি ইন্ডাস্ট্রিতে ফুল ফ্লেজড কাজ করছো এখন, সেই খবর আমার কাছে আছে। করছি আর কি, ওটা নিয়ে তো একটু মানে খুব মানে ডাউন টু আর্থ আর কি। হ্যাঁ, সেটাই হওয়াটা মানে খুব মানে কাম্য আর কি, যেটা আমাদের এখনকার জেনারেশনের মধ্যে খুব অভাব। হ্যাঁ, কিন্তু অভাবের পরেও এরকম না। আমার একটা জিনিস দিদি বলার আছে, একদিনের ঘটনা তোমার মনে আছে কিনা জানি না। রবীন্দ্র সদনে তুমিও ছিলাম, আমিও ছিলাম, হ্যাঁ তুমিও ছিলে। দুর্বাদাকে দেখে তোমার যে অনুভূতিটা, সেটা মানে তোমার বয়স যতই বাড়ুক, মানে তুমি সেই বাচ্চাদের মতোই দুর্বাদার পায়ে হাত দিয়ে ঠিক সেইভাবেই বেবি যেটু বললেন, যেটু সবার মানে পায়ে, তাহলে এইজটা কিন্তু ম্যাটার করে না, মানে টুয়ার্ডস তোমার ওই মানুষগুলোর প্রতি। কারণ তুমি আমার আগের জেনারেশন, আমি তোমাকে দেখে তো শিখছি যে তুমি কিভাবে রিঅ্যাক্ট করছো। এই ধারাটা যদি মিউচুয়াল রেসপেক্ট বা তাদের কাজগুলো তারা কি করে এসছে, মানে যারা বোঝে তারা কখনোই তো, আমি যারা বোঝে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি এই করেছি, আমি তাই করেছি, আর আমরা কিছু করিনি এখনো, জাস্ট এখনো মানে মিউজিকে আমরা কেউই কিছু করতে পারবো না, মানে করিনি, চেষ্টা করে মানে করার চেষ্টা করে যাচ্ছি যে যদি একটু উৎস সন্ধান পাই কিভাবে এই মানে দেখো এবার একটুখানি মানে এই জন্য তুমি এই এখনকার যে ইন্ডাস্ট্রি তুমি রয়েছো, এটা তোমার সাবজেক্ট শুনলাম, তোমার প্রেজেন্ট যে ক্যারিয়ার সেটা শুনলাম, এবং আমার খুব মনে হচ্ছে যে তুমি যে প্রফেশনে এখন রয়েছো, মানে যে ইনস্ট্রুমেন্টে তুমি বাজাও, তোমার যা বয়স, হ্যাঁ তোমার আরো 10 বছর পর আর কি কি ইনস্ট্রুমেন্ট অ্যাড হবে আর কি, আর কোন কোন ইনস্ট্রুমেন্টের প্রেমে পড়বে তুমি, সেটা আমি এখন থেকে একটু ইমাজিন করতে পারছি আর কি। আমি না মানে ওরকম ভাবে তো ভাবনা চিন্তা করা হয় না। আমার সমস্ত মেলে মানে যে যন্ত্রগুলো থেকে সুর বার করা যায়, ছোট থেকে আমার সেই সব যন্ত্রের প্রতি খুব ইন্টারেস্ট। মানে ইনফ্যাক্ট আমি এমনি তার বা গার্ডারও মুখে দিয়ে তার যে ফ্রিকোয়েন্সিটা আর কিছু নয়, মানে সে টানলে কোথায় যায়, কিভাবে এগোচ্ছে, বাড়ছে, কমছে। ইনফ্যাক্ট যে সমস্ত যন্ত্র দিয়ে সুর বেরোয় সমস্ত যন্ত্রই প্রচন্ড ভালোবাসি। আমি ব্যক্তিগত যদি পছন্দ করবো, আমি পিয়ানো এসরাজ, সে তার শরৎ প্রচন্ড প্রিয় আমার। কিন্তু আমার একটা অসুবিধার জন্য, হাতের অসুবিধার জন্য আমি হয়তো শরৎ বা সে তার কোনদিন ট্রাই করতে আমার সোয়েটি পাম, মানে যে কারণে আমার হাত প্রচন্ড কেটে যায়, সবসময় কেটে থাকে, এসরাজ বাজালেও কেটে থাকে, কেটে যায় খুব তাড়াতাড়ি। যে হাতের টাইটনেসটা দরকার হয় সেই কড়া বা এটা আমার হাতে আসা একটু, আমি ট্রাই করেছি, আমার হাতে একটু সমস্যা, মানে সোয়েটি পামের কারণে সবসময় ঘামতে থাকে। তাও এখন এসরাজের ক্ষেত্রে অভ্যাস হয়ে গেছে, কোনো অসুবিধা। তুমি জানো যে সেটা ম্যানেজ নতুন করে দিদি কোনো যন্ত্রটা তো একটা মাধ্যম, আসল নিজেকে তৈরি করা, নিজে মানে এক্সপ্রেশনের মাধ্যম। হয়তো তোমার অ্যাকর্ডিয়ন বা পিয়ানো বা রিড ওরিয়েন্টেড বা আমার এক্সপ্রেশন, এগুলো মিউজিক ইজ নাথিং বাট এ মুড। মানে তুমি একটা জিনিস কি জানো, এই তোমার যে সাবজেক্ট আর কি, সেটাতে তুমি যেরকম বলছো যে তুমি এই মিরের ব্যবহারটা তুমি পাচ্ছ, যেদিন তুমি কি এর মধ্যে মিরের ব্যবহার খুঁজে পাবে না, সেদিন কিন্তু তুমি পাগল হয়ে যাবে। সে তো অবভিয়াসলি পেয়েছি, মানে কেন আমি ওই ভদ্রলোকের নাম বললাম, যে একটা আদ্যান্ত
ওয়েস্টার্ন যন্ত্রকে ইন্ডিয়ান গায়কি দিয়ে কিভাবে বাজানো যায় সেটা একটা অন্য জগৎ ওটা আর কি। অন্য জগৎ। আমি যেমন ভায়োলিন বলো, সারেঙ্গি বলো, এসরাজ বলো, যেইটাতে আমি পাচ্ছি গায়কিটা। তোমার গুরু বাদশারাজি বা মুলকি সাহেব বা জেঠুর নাম বলো, জেঠুর পরবর্তীকালে তাপস কাকু বা আরো যারা অ্যাকর্ডিয়ান বাজান, অ্যাকর্ডিয়ানে নতুন প্রজন্ম খুব কম আসছে, খুব কম। জেঠুর একজন ছাত্র সোমদেবকে আমি ব্যক্তিগতভাবে চিনি, ও তাও জেঠুর গায়কিটা বা নিয়ে অনেকটা রপ্ত করে ও সেই পথে যাচ্ছে। এরকম বয়সী ছেলে মেয়েরা মনে হয় এই আমার কাছেও কিছু নতুন ভর্তি হয়েছে বাচ্চারা আর কি, এগুলো আমাদের প্রাপ্তি। যে যদি কেউ আবার নতুন করে যে যন্ত্রগুলোর কোনো চর্চা নেই, দেখো কিবোর্ডে অ্যাকর্ডিয়ানের এফেক্ট আসবে না, বেলো যদি কেউ না বোঝে, বেলোটা তো অ্যাকর্ডিয়ান, বেলোটা তো জান সমস্ত কিছু না, যে কি করে সুরের কতটা আসলে ওই ভেলোসিটিটা মানে রে গা মা পা ব্যাপারটা এরকমের জায়গা থেকে কোথা থেকে কার ওজন কতটা হবে, যখন এই পার্টিকুলারলি এই জায়গাটা নেমে আসবে তখন সেই জন্য আমার সন্দেহ আছে যে তুমি আর কোন ইনস্ট্রুমেন্টে জাম্প করো আর কি। আমি নিজে এখন যে যন্ত্রে ফোকাসড হয়ে রয়েছে আমি তার মধ্যেই থাকতে চাই, যদি ব্যক্তিগতভাবে জিনিস দেখা যাক, মানে এটা টাইম উইল সে। আমার থাকতে চাই কারণ আমার মানে যতই মনে হয় এই যন্ত্র সব বললো না, আমার কোনো যন্ত্রই হয় না, জানো তো, কোনো যন্ত্রই হয় না, হচ্ছে না। ঠিক বাড়ি দিন শেষে বাড়ি বিড়ি বাজিয়ে হলো না, জানো তো, ওই রাত্রে বিছানা মারা আমি হলো না, পারলাম না। দেখছি বেরোচ্ছে না তো হাত দিয়ে, দেখছি দেখাটা তো আছে, দেখার চেষ্টা করছি, যেটা দেখছি সবসময় টাইম নিয়ে দেখা এবং ভাবনা, হ্যাঁ দুটো একসঙ্গে। আবার মুশকিলটা কি বলো তো, কোঅর্ডিনেশন করবে কি হাত, তোমার এক্সিকিউট করবে কোন দিল এন্ড দিমাগ, এই দুটোকে বের করতে হবে। ভাই কি অদ্ভুত যন্ত্র, তুমি দেখো তোমার সোজা পশ্চাতে বসতে হবে, পদ্মাসনে বসতে হবে, একটা পায়ে থাকবে তাল, ডান হাত থাকবে তালের ছড়ি, বাঁ হাত থাকবে মেলোডি, তো কন্টিনিউয়াসলি তোমার শরীরের প্রত্যেকটা ইন্দ্রিয় এক জায়গায়, যে কোনো যন্ত্র সমস্ত ইন্দ্রিয়র কনসেন্ট্রেশন মাধ্যমটা হতে হবে একটা, তবে গিয়ে তুমি যে কোনো যন্ত্রে বা যন্ত্রসঙ্গীত তুলনামূলক অনেক শক্ত, কারণ বাণী নাই তো। হ্যাঁ, সেই জন্য আমার মনে হয় টোটাল কথাটা আমাকে এক্সপ্রেস করতে হয়। আচ্ছা, এইবারেতে একটু আসি যে এই যে তোমার যে চলছো যে তুমি রাস্তা দিয়ে, সেই রাস্তাটা খুব একটা আমার মনে হয় না মসৃণ রাস্তা, অন্তত শুরু করেছিলে যখন। আচ্ছা, কিরকম ভাবছো? আচ্ছা, সুন্দর সুন্দর পিরিক ছড়ানো থাকে, এখন ওগুলোই অভ্যাস হয়ে গেছে, খুব স্মুথ হলে না আমি খুব ভয় পাই, এবারে কি আসবে এবার কি মানে এরকম ব্যাপারটা হয়ে গেছে। দেখো প্রথম সংঘাত বলতে বা তুমি যদি বলো সেটা হচ্ছে আমার বাড়িতে, আমার প্রথমেই বললাম বাড়িতে মা বাবা চিরকাল সিকিউর জব করেছেন, একটা জায়গায় তাদের আর্থিক বা সামাজিক প্রতিপত্তি দুটোই ছোট থেকে আমি পেয়েছি, মানে দেখে এসেছি। যখন আমি একটা পার্মানেন্ট কোনো কিছুকে ছেড়ে অনিশ্চিত বলছি এই কারণে অন্য সবার কাছে, আমার কাছে না, দিকে আমি ঝাঁপিয়েছি, তারা প্রথমে মেনে নিতে পারেনি, কারণ আমার মাথায় তো কোনো ট্যাগ নেই। কিন্তু এটা সো কল্ড নয়, কিন্তু জানো, মানে এটা বোধহয় সত্যি অনিশ্চিত। এখন এসে কি বুঝি বলো তো, যদি আর্থিক সংগতি না থাকে তাহলে তোমার কোনো গ্রহণযোগ্যতাই কোনো ক্ষেত্রেই খাটে না। দিনের শেষে তোমার যদি কিছুটা অন্তত তুমি আর্থিকভাবে সচ্ছল না হও, এখনকার দিনে আর্থিকভাবে সচ্ছল না হলে কিছুই হওয়া যায় না। কিন্তু আমার মনে হয় অনেস্টি থাকলে না আর্থিক ব্যাপারটা অটোমেটিক্যালি আসে। তুমি যে কোনো কিছু মানে মানুষের যারা দেখছে তাদের মনে হয় যে বাবারে ও তো ফিক্সড ইনকাম নেই, কিন্তু অনেস্টি থাকলে একদম তখন মানিটা সেকেন্ডারি হয়ে যায়, মানিটা প্রাইমারি। কারুর যদি আমি একটা কথা বলি, মিউজিকে এসে কারুর যদি মোটো হয় যে প্রফিট ম্যাক্সিমাইজেশন, কথাটা একদম কোট আনকোট করলাম, প্রফিট ম্যাক্সিমাইজেশন, দিস ইজ নট দ্য ফিল্ড। কারণ ব্যবসায়িক মানসিকতায় তুমি যদি গান বাজনার ফিল্ডে আসো, তুমি হয়তো সাময়িক উন্নতি করতে পারবে, তোমার নাম হবে, যশ হবে, কিন্তু তোমার উপরে একজন আছে মেনে নেবেন না। তোমার আর্থিক প্রতিপত্তির জন্য মিউজিক নয়, মিউজিকের রাস্তা বা যে কোনো সাধন ফর্মের রাস্তা খুব কঠিন। মানে
তোমার নিরলস পরিশ্রম, ধরো আজকে একটা কাজ ভাবছো হাতের, সেই কাজটা ধরো তোমার হাতে 15 বা 20 বছর পর আসবে, তুমি যদি আজ থেকে সেটা রেয়াজ করো। আমার তো মনে হয় তো কোনদিনই আসবে না। আসতে পারে, আসতে পারে, আশা রাখতে পারি আর কি আমরা। এক্স্যাক্টলি। তো সেই কারণে আমি এখনো পর্যন্ত যত গান বাজিয়েছি তার মধ্যে আমার মনে হয় আমি দুটো গান শুনি, আমার মনে হয় দুটো গান আমি প্রপার বাজাতে পেরেছি ঠিকঠাক, এক্সপ্রেশন সব কিছু। বাকি গানই আমি শুনি, আমি বাজানোর পর আর কিছু শুনি না, শুনলে আমি সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দেবো। আমিও শুনি না, ভীষণ ভয়ঙ্কর জিনিস আর কি। হ্যাঁ। শুনতেই চাই না, মনে হয় কি এত জঘন্য কি বাজায়, এত জঘন্য কি বাজায়। আমি এরকম বাজাই, আমার সঙ্গে সঙ্গে এক্সপ্রেশন হয়, আমি এরকম বাজাই। আমার অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনাও আছে। এই আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, ধরো আমি বাজিয়েও চলে এসেছি, অ্যারেঞ্জারের থেকে পয়সা নিয়েও চলে এসেছি। তারপর রাত 12টার সময় হঠাৎ মনে হয়েছে ওই আমার মিনিটটা ঠিক হয়নি, যদি একটু ঠিক করা যেত। আমি আমার বাইক নিয়ে, যন্ত্র নিয়ে সেই স্টুডিও খুলে আবার বাজিয়ে এসেছি। রেকর্ডিস্টকে রিকোয়েস্ট করে, রেকর্ডিস্ট আমাকে বলছে তুই কি পাগল, তুই তো পয়সা পেয়ে গেছিস, তোরও তো চিন্তা কি আছে। আমি কিছুতেই বোঝাতে পারছি না, পয়সা হয়তো আমি পেয়েছি, আমি ঘুমোতে পারছি না, তো যে আমার তো ভেতরে অস্বস্তি হচ্ছে। একটা তুমি এই কথাটা বলে আমি একটা মজার কথা তোমাকে বলি। আমি যে ইনস্টিটিউটে আছি আর কি, শেখাই, সেখানে আমার নিজস্ব ইনস্টিটিউট ছাড়া আর একটা ইনস্টিটিউটে আমি শেখাই। তো আমি তো মানে ইন্ডিভিজুয়াল ক্লাস নিই, আমি গ্রুপ ক্লাস করতে পারি না। তো সেইখানে আমি ইন্ডিভিজুয়াল যখন ক্লাস করছি, মানে ধরো 3টের সময় বসেছি, সন্ধ্যা 7:30টার সময় সেইখানকার সেই ইনস্টিটিউটের যে 4th ক্লাস স্টাফ আছে, তিনি একজন মহিলা আমায় এসে জিজ্ঞেস করছেন, আচ্ছা ম্যাডাম আপনার তো গিয়ে রান্নাবাড়ি সব কিছু আছে, এত খাটছেন কেন? জাস্ট ইমাজিন, তোমাকে রেকর্ডিস্ট বলেছে, আমাকে 4th ক্লাস স্টাফ বলেছে, তারও থেকে কষ্ট হচ্ছে যে ইনি কি পাগল, পরপর কেটেই চলেছেন সেই 3টে থেকে আর কি। তো এনাকে গিয়ে তো বাড়ির কাজও কিছু করতে হবে, সুতরাং এখন ছেড়ে দিন। মানে আমাদের পাগলত্বের লিমিটটা তুমি জাস্ট ভাবো আর কি। রেকর্ডিস্ট বলছে ভাই তুই টাকা পেয়ে গেছিস, সব হয়ে গেছে, অ্যারেঞ্জার খুশি, আমি খুশি হতে পারছি না, আমি ঘুমোতে পারছি না। এই যে এই স্টুডিও অন করবে, টাকাটা কেন আমি দেবো, কোনো অসুবিধা নেই, আমি দিচ্ছি নিজের পকেট থেকে। তাহলে একটা ট্র্যাক, জিনিসটা হোক, হ্যাঁ জিনিসটা হোক, আমি যেটা চাইছি সেটা কালকে সকালে অ্যারেঞ্জারকে একবার শুনিয়ে নেবে, কালকে মিক্স আছে, দুটোই টাকা থাকবে, ওটা ফেলো না, বলবো রিকমেন্ডটা রাতে এসে বাদ দিয়ে গেছে, যেটা পছন্দ হবে সেটা না। এরকম পাগল আমি দেখি, আমি এরকমই পাগল, যতক্ষণ না আমার ঠিক হয় আমি খুব খুঁত খুঁতে। সুস্থ মানুষের দ্বারা বোধহয় মিউজিক হয় না। আমি দাদা ঘুরে ঘুরে দেখি, আমি তখন আকাশবাণীকে ঘুরে ঘুরে দেখছি না, পিয়ানো বাজিয়ে। হ্যাঁ শোন, না শুনলে কি হয় দিদি, পুরোটাই শোনার উপরে, জ্ঞানটা কিস্তি থেকে শোনার জন্য। তুই তো যন্ত্র তুই নিয়ে যা, তুই আমার কাছে বাজা, আমি যেভাবে তোকে দেখা, আমার যতটুকু প্রতিযোগিতা আমি সেইভাবে শেখাতে তো আমি পারবো না, আমি তোর থেকে কিছুটা রাস্তা এগিয়েছি, হেঁটে এই রাস্তা গাইড করা, তোকে আমি বলবো আমার পেছন পেছন এদিকে।